পুলিশ সদস্যের গুলিতে পুলিশ হত্যার ঘটনায় তুলকালাম। অভিযুক্ত কনস্টেবল 7 দিনের রিমান্ডে। তর্কাতর্কির কারণ এখনো অজানা। প্রস্তাবিত বাজেটকে মুনাফার বাজেট বলছে বিএনপি। লুটপাট করে কেউ পার পাবে না, বেনজির ইস্যুতে বললেন ওবায়দুল কাদের। এমপি আনার হত্যার ঘটনায় কসাই সিয়ামকে নিয়ে কলকাতা সিআইডি পুলিশের অভিযান। বাজখোলা লেক থেকে হাড়গোড় উদ্ধার। হোমিও বোর্ড ঘিরেই ডাক্তার দিলীপের সম্পদের পাহাড়। নিয়োগ ও বদলি বাণিজ্য যেখানে নিয়ম, ব্যবস্থা নেওয়ার তাগিদ টিআইবির। এবং টানা তৃতীয় দফায় প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদী। কিছুক্ষণের মধ্যেই শপথ। অনুষ্ঠানে উপস্থিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিশ্ব নেতারা। দর্শক, সংবাদ সন্ধ্যায় শুনছিলেন একেএসটিএম টিভার সংবাদ শিরোনামগুলো। সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। রাজধানী বারিধারা কূটনীতিক পাড়ায় ফিলিস্তিন দূতাবাসের পুলিশ বক্সের সামনে কনস্টেবল মনিরুল হককে গুলি করে হত্যা করেছেন আরেক কনস্টেবল কাউসার আহমেদ। কেন এ হত্যাকাণ্ড, এর কুল কিনারা এখনো করতে পারেনি পুলিশ। তবে ব্যক্তিগত ক্ষোভ থেকে এ হত্যাকাণ্ড বলে ধারণা করছে তারা। ঘটনার রহস্য উন্মোচনে এজন্য অভিযুক্ত কাউসার আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বাকিটা জানাচ্ছেন আমাদের সহকর্মী শাহাদাত নিশাত। শনিবার রাত 11:39 বারিধারা ডিপ্লোম্যাটিক জোনের ফিলিস্তিন দূতাবাসের পাশের চেকপোস্টে পুলিশের কনস্টেবল মনিরুল হক 11:40 দিকে চেকপোস্টের জানালার কাছে যান। সিসিটিভি ফুটেজে দেখা যায় তার সঙ্গে কথাবার্তা হচ্ছে আরেক কনস্টেবল কাউসার আহমেদের সঙ্গে। কিছু বোঝে ওঠার আগে ডিউটি কক্ষের ভেতর থেকে মনিরুলকে লক্ষ্য করে গুলি করেন কনস্টেবল কাউসার। সঙ্গে সঙ্গে রাস্তায় পড়ে যান মনিরুল। এরপর এলোপাতাড়ি বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়েন কনস্টেবল কাউসার। এ ঘটনায় থমকে যায় পুরো এলাকা। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাল মামুন। এক পর্যায়ে গ্রেপ্তারও করা হয় কনস্টেবল কাউসারকে। নিহতের ঘটনায় গুলশান থানায় মামলা করেন মনিরুলের ভাই। ডিএমপির অতিরিক্ত কমিশনার জানান, প্রাথমিকভাবে মনে হয়েছে কোনো বিষয় নিয়ে পুলিশ কনস্টেবল মনিরুল হকের সঙ্গে কাউসার আহমেদের তর্কাতর্কি হয়। এরপর এক পর্যায়ে মনিরুলকে গুলির ঘটনা ঘটে। এ বিষয়ে অভিযুক্ত কনস্টেবলকে জিজ্ঞাসাবাদ করা হবে। প্রাথমিকভাবে মনে হয়েছে এটা সাময়িক উত্তেজনার কারণে হয়তো এটি ঘটেছে, এর বাইরে আর খুব বেশি না। তার কারণ সে স্বাভাবিকভাবেই ডিউটি করতো এবং ডিউটি করছিল, এবং ডিউটির যে স্ট্যান্ডার্ড সেটিও সে যথাযথভাবে মেনটেন করতো। কাজে এটা তাৎক্ষণিক কোনো একটা প্রতিক্রিয়া হিসেবে এই ঘটনাটি ঘটতে পারে, যেটি আমাদের কাছে মনে হয়েছে। যদিও এটি খুব সুনিশ্চিত করে বলার জন্য আমাদের আরও কিছু একটু তদন্ত করে দেখতে হবে। দুই কনস্টেবলের মাঝে প্রাথমিকভাবে বিরোধের কোনো বিষয় পাওয়া যায়নি বলেও জানান পুলিশের কর্মকর্তা। প্রত্যেকটা জায়গায় আমাদের পোস্টে খাতা আছে। আমাদের এটা হলো জিডি বুক, এটা হলো ডিউটিতে কখন আসলো কখন গেল সেগুলো লেখা আছে। আমরা এগুলো চেক করে দেখেছি, এবং ওদিনও 11:05 কিন্তু একজন আবার তাদেরকে সুপারভাইজ করে আসছে। সে ইন্সপেকশন করে আবার সে নোট দিয়ে আসছে। কাজে ওই ধরনের কোনো সমস্যা ছিল না। আর যে বইটি দেখেছেন ওই জাতীয় বই আমাদের সব জায়গায় আছে। কেন ডিউটি চেঞ্জের ব্যাপারে, তারপরে ইন্সপেকশনের ব্যাপারে যখন সিনিয়র অফিসাররা আসে তখন তারা এই জায়গাগুলোতে নোট দেন, এবং এটা দাপ্তরিক রেজিস্টার, এটা আর কিছুই নয়। এ ঘটনা জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার কনস্টেবল কাউসারকে সোমবার বিকেলে 7 দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বারিধারা ডিপ্লোম্যাটিক জোনের মতো গুরুত্বপূর্ণ এলাকায় এমন ঘটনা নিরাপত্তাহীনতা সৃষ্টি করে বলে মনে করছেন সাধারণ মানুষ। তাকে মার্ডার করার পর দিয়ে সে তার মাথার ভিতরে মনে হয় কোনো সমস্যা আছে। সে দেখি বারবার ভিতরে যাইতেছে, রুমের ভিতরে যাইতেছে, বারবার পিস্তল নিয়ে আসতেছে। এটা তো একটা ডিপ্লোম্যাটিক জোন, তো এখানে একটা বিআইপি একটা সিকিউর, তো ওইখানে এরকম ঘটনা তো আগে পরে কখনো শুনি না, এই ফার্স্ট টাইম। তো এটা তো প্রশাসন দেখবে। এই ঘটনার পর কূটনীতিক পাড়ায় বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। শাহাদাত নিশাত, দেশ টিভি, ঢাকা। দর্শক, বিষয়টি নিয়ে দিনভর খোঁজ খবর নিয়েছেন আমাদের সহকর্মী শাহাদাত নিশাত। স্টুডিওতে আমার সাথে যুক্ত হয়েছেন তিনি। নিশাত, প্রথমে যে বিষয়টি আমি জানতে চাইবো যে আসলে এই হত্যার পিছনে কারণটা কি হতে পারে, কি ধারণা করছেন আপনি? সারাদিনই তো আপনি খোঁজ খবর রেখেছেন, কি মনে হচ্ছে, কি তথ্য আছে আপনার কাছে, কি তথ্য পেয়েছেন আমাদের দর্শককে যদি আপনি বলতেন। জি, ধন্যবাদ আপনাকে। আসলে গতকালকে একেবারেই রাত 12টার দিকে আমাদের কাছে খবরটি আসে। আমরা তখন এটি নিয়ে খোঁজ খবর নিয়েছিলাম। পরবর্তীতে সেখানকার যে ঘটনা, গুলশান বারিধারা যে ডিপ্লোম্যাটিক জোনে, সেখানকার সিসি ফুটেজ আমাদের কাছে আসে, এবং সেই ফুটেজে আমরা একেবারে স্পষ্ট দেখতে পাচ্ছি যেখানে এক পর্যায়ে যে মনিরুল সাথে যে কাউসার যে মেরেছে, আসলে সেই কনস্টেবল কাউসার মনিরুলকে প্রথমে এক রাউন্ড গুলি করার সাথে সাথে সে কিন্তু পড়ে যায়, এবং পরবর্তীতে সে কিন্তু একেবারে ফিল্ম স্টাইলে তাকে কয়েক রাউন্ড গুলি করে, এবং সেখানে ঘটনাস্থলে সে নিহত হয়। এবং
একই সাথে তার এই ঘটনা দেখে আশেপাশে যারা মানুষ আছে তারা কিন্তু একেবারে ছড়িয়ে যায় এবং তার থেকে অনেক দূরে চলে যায়। এবং একজন পাশে জাপান দূতাবাস রয়েছে, সেই জাপান দূতাবাসে একজন ড্রাইভার সে সাইকেল চালিয়ে যাচ্ছে, তাকেও কিন্তু উদ্দেশ্য করে গুলি করা হয়। এখন বর্তমানে সে ইউনাইটেড হাসপাতালে ভর্তি আছে। তো আমরা পুরো দিনে আসলে এটা নিয়ে অনুসন্ধান করেছি এবং একই সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এটা নিয়ে কাজ করছে। বর্তমানে এটা আসলে খুবই বিরল একটি ঘটনা। এরকম ঘটনা এই ঘটনা কিন্তু আপনি সবশেষ হলি আর্টিজান হামলার ঘটনা যেটি ঘটেছে তারপরে কিন্তু ডিপ্লোম্যাটিক জোনটা হচ্ছে কি বিভিন্ন দেশের দূতাবাস এখানে রয়েছে এবং সবচেয়ে বেশি ঢাকার মধ্যে সবচেয়ে নিরাপদ জায়গা কিন্তু ওই জায়গাটাই আসলে ধারণা করা হয়। তো সেই জায়গায় এমন একটি ঘটনা এটি কিন্তু পুলিশও ধারণা করতে পারেনি এবং তাদের দুজনের মধ্যেই যে কথা কাটাকাটি যে বিষয়টা আসলে বারবার উঠে আসছে এবং সিসি ফুটেজও দেখা যাচ্ছে তারা কয়েক দফায় কিন্তু কথা বলছে। তো এটি কি কারণে, তাদের ব্যক্তি বিরোধ নাকি অন্য কোনো কারণ, সেটিও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এবং সেজন্য কিন্তু 7 দিনের রিমান্ডেও নিয়েছে আমি বলছিলাম। এবং একই সাথে আমরা কিন্তু তার পরিবারের থেকে একটা তথ্য নেওয়ার চেষ্টা করেছি এবং সেখানে তার মানসিক সমস্যার কথা বারবার উঠে আসছে এবং পরিবার থেকেও আমরা যে তথ্য পেয়েছি তার 14 বছর ধরে তার মানসিক সমস্যার কথা বলছে তার পরিবার। অর্থাৎ 2010 সালের তার মানসিক সমস্যার কারণে তাকে পাবনাতেও নেওয়া হয়েছিল এবং সেখানে মানসিক চিকিৎসা শেষে তিনি কিন্তু আবার কাজে যুক্ত হয়েছেন এবং কনস্টেবল পদে তিনি 2005 সালে যুক্ত হয়েছেন। তারপর থেকে কিন্তু তিনি এই পেশায় জড়িত আছেন এবং পরবর্তী তার যে এই সমস্যা নিয়ে কিন্তু বেশ কয়েকবার তার পরিবারও কিন্তু ভুগেছে এবং পরবর্তীতে পুলিশের চাকরিতে জয়েন করার পর তখন কিন্তু এই সমস্যার সম্মুখীন হয়নি বলে পরিবার দাবি করছে। তাহলে সেক্ষেত্রে আসলে বাহিনীর মধ্যে তো আসলে এই ধরনের আসলে ঘটনা ঘটে নাই, এটা খুবই বিরল একটি ঘটনা। সেক্ষেত্রে আসলে পুলিশ সদস্যরা কি অস্বস্তিতে নেই? আপনার কাছে কি ধরনের তথ্য এসেছে বা তাদের সাথে কথা বলেছেন কিনা, এরকম বাহিনীদের কারোর সাথে কথা হয়েছে কিনা, তারা কি বলছেন, তাদের ভাষ্যমতে কি? অতিরিক্ত কমিশনারের সাথে আমাদের আজকে কথা হয়েছে, তো তিনিও বিষয়টা নিয়ে তাদের যে অনুসন্ধানমূলক কার্যক্রম সেই কার্যক্রম চলছে বলে ধারণা করছে এবং প্রাথমিক যে কারণগুলো, কি কারণে এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটতে পারে, একজন পুলিশ সদস্য কেন আরেকজন পুলিশ সদস্যকে হত্যা করতে পারে, এখানে কয়েকটি কারণ এসছে। এক, তাদের ডিউটি নিয়ে সমস্যা, তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি হতে পারে, এ নিয়ে একটা সমস্যা এবং একই সাথে সে মানসিক সমস্যাও ছিল, সেখানকার এই বিষয়টি উঠে এসে এবং প্রত্যক্ষদর্শী কয়েকজন আমাদেরকে বলছিল সে প্রায় ঘন ঘন ধূমপানের অবস্থায় ছিল এবং তার যে নিহত যে কনস্টেবল কাউসার তার রিভলভারটি যেটি পড়ে গিয়েছে সেটি তুলেও নি কিন্তু তার পিস্তলের যখন গুলি শেষ হয়ে যায় সেটি দিয়ে সে আক্রমণের চেষ্টা করছিল এবং এক পর্যায়ে সে কিন্তু নিজ থেকেই কিন্তু আত্মসমর্পণ করে। যখন দেখা গেছে যে আর গুলি নাই ভেতরে তখন কিন্তু সে নিজেই আত্মসমর্পণ করে এবং পুলিশ তারপরে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে এবং এরপরে নিয়ে যায়। তবে সবকিছু মিলিয়ে মূলত এখন যে রিমান্ডে নেওয়ার পরে আসলে ধারণা করা হবে যে কি কারণে ঘটনা ঘটেছে। তবে এখানে সবচেয়ে বেশি সমস্যার সৃষ্টি হয়েছে এখন এই ঘটনার কারণে পুলিশ যেমন একেবারে নতুন একটি ঘটনার সাক্ষী হয়েছে এবং একই সাথে সেই কূটনীতিক পাড়ায়ও কিন্তু এক ধরনের নিরাপত্তাহীনতার সৃষ্টি হয়েছে এবং বিভিন্ন দেশের দূতাবাস যেহেতু রয়েছে সেখানে বেশিরভাগই ডিপ্লোম্যাটিকরা থাকে, তো সেক্ষেত্রে এমন একটি ঘটনা যেন আর নতুন করে বা এই ধরনের ঘটনার সাক্ষী যেন আর বাংলাদেশ না হয়, সেক্ষেত্রে পুলিশের একটা তৎপরতা বাড়ানোর বিষয়েও আমাদেরকে আজকে ডিএমপির অতিরিক্ত কমিশনার বলেছেন। একেবারে নিশাদ, আপনি সংবাদ সংগ্রহ করতে থাকেন, একদম শেষ পর্যন্ত আসলে কি হয় 7 দিনের রিমান্ডের পর আমরা জানতে পারবো, আপনার মাধ্যমেই আসলে আমাদের দর্শককে জানাতে পারবো। ধন্যবাদ নিশাদ। দর্শক, আমাদের সহকর্মী নিশাদ আমার সাথে যুক্ত ছিলেন। চলছে চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনের স্থগিত নির্বাচনের ভোট গণনা, অপেক্ষা ফলাফলের। দর্শক, সবশেষ খবর জানাতে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নূর ইসলাম রকি এবং পিরোজপুর থেকে হাসিবুল ইসলাম হাসান। শুরুতে চলে যাচ্ছি খুলনাতে আছেন রকি। আপনার সেখানে কি অবস্থা? ফলাফল গণনা শুরু হয়েছে, ফলাফল জানানো শুরু হয়েছে কিনা? খুলনার 3টি উপজেলায় কিন্তু আজ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, কয়রা, পাইকগাছা এবং ডুমুরিয়ায়। রিমেলের কারণে আসলে এই 3টি উপজেলার নির্বাচন স্থগিত ছিল। সারাদিন কিন্তু আমরা 3টি উপজেলার ভোট গ্রহণের বিভিন্ন চিত্র দেশ টিভির মাধ্যমে দর্শকদের দেখানোর চেষ্টা করেছি। বিচ্ছিন্নভাবে কিন্তু খুলনার ডুমুরিয়া এবং পাইকগাছায় বেশ কয়েকটি ঘটনা ঘটেছে এবং ভোট গ্রহণের শেষের পরেই কিন্তু সহিংসতার ঘটনা ঘটেছে। আমরা এখন আছি খুলনার জেলা অফিসে, পরিচালক অফিসে। এখানে আমরা যে খুলনার 3টি উপজেলা নির্বাচন আছে, নির্বাচনের ফলাফলের তথ্য সংগ্রহ করছি। এখন পর্যন্ত পাইকগাছা উপজেলার 97টি কেন্দ্রের ভিতর আমরা 37টি কেন্দ্রের ফলাফল পেয়েছি এবং কয়রা উপজেলার 67টি কেন্দ্রের ভিতর 15টির বেশি আমরা ফলাফল পেয়েছি এবং ডুমুরিয়া উপজেলার 108টি কেন্দ্রের ভিতর 32টি কেন্দ্রের ফলাফল পেয়েছি। ফলাফলের দিক থেকে কিন্তু আসলে বেশ প্রতিযোগিতামূলক নির্বাচন হয়েছে বলেই কিন্তু মনে হচ্ছে। ফলাফল পেতে আমাদের আরো বিস্তারিত সময় লাগবে।
পাশাপাশি আমি একটু দর্শকদের বলে রাখতে চাই যে খুলনা যে 3টি উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এই 3টি উপজেলায় সারাদিন ব্যাপী কিন্তু ভোটের যেই গড় ছিল সেটা কিন্তু খুবই কম ছিল বিগত নির্বাচনগুলোর তুলনায়, কিন্তু আজকের ভোট পড়ার যেই পরিসংখ্যান এটা বেশ কম ছিল। খুলনা থেকে এটা ছিল আমার কাছে সর্বশেষ খবর। আমরা এখন চলে যাচ্ছি পিরিজপুরে আমাদের সহকর্মী হাসিবের কাছে, তার কাছে জানবো সেখানকার কি অবস্থা সর্বশেষ। আরোপে আমরা বলতেছিলেন যে পিরিজপুরের রিমেলের কারণে স্থগিত যে নির্বাচনটি, পিরিজপুর মঠবাড়ি উপজেলা নির্বাচনটি ইতিমধ্যে ভোট সংগ্রহ সম্পন্ন হয়েছে এবং ভোট গণনা চলছে এবং অল্প কিছু সময়ের ভিতরে যে ভোট ফলাফল দেওয়া হবে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। কেননা ভোটের প্রায় শেষের দিকে ফলাফল ঘোষণা। পিরিজপুরের মঠবাড়ি উপজেলা কিন্তু 88টি কেন্দ্রে ভোট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং এখানে প্রায় 52টি ভোটের কেন্দ্রের কিন্তু ইতিমধ্যে ফলাফল আমরা হাতে পেয়েছি সরকারিভাবেই এবং এখানে ফলাফলে দেখা যাচ্ছে যে দোয়াত কলম এবং আনার যে মূল প্রতিদ্বন্দ্বী তাদের তীব্র প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে এবং সর্বশেষ 52টা তথ্য অনুযায়ী এখানে 32,384 ভোট পেয়েছে দোয়াত কলম এবং আনারস মার্কা পেয়েছে 30,672 ভোট। তবে প্রার্থীরা বলছে যে ভোট গণনার আরো অপেক্ষা আছে, তবে দুজন প্রার্থী তারা বিজয়ী বলে ইতিমধ্যে কিন্তু তাদের প্রার্থীরা সমর্থক বিভিন্ন জায়গায় মিছিল করতেছে। তবে আমরা আশা করছি রিটার্নিং কর্মকর্তা রেজাল্টের পরপরই আমরা সঠিক তথ্যটা আপনাদেরকে। খুলনা থেকে নূর ইসলাম রকি এবং পিরোজপুর থেকে হাসিবুল ইসলাম হাসান যুক্ত ছিলেন আমাদের সাথে। দর্শক, এবার দেশ বিনোদনের খবর জানাবো। আয়নাবাজি সিনেমা দিয়ে তুমুল জনপ্রিয়তা পান মাসুমা রহমান নবিলা। এরপর অনেকেই ধরে নিয়েছিলেন সিনেমায় নিয়মিত হতে যাচ্ছেন এই অভিনেত্রী, কিন্তু তার হয়নি। তবে সেই রহস্য এতদিনে ভেদ হলো। নাবিলা আবারও পর্দায় আসছেন, তাও আবার শাকিব খানের সঙ্গে। ঈদে মুক্তির অপেক্ষায় থাকা তুফান সিনেমায় দেখা যাবে তাকে। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমাতুজ জোহরা। নীলচাষ এবং নীলকুঠি শব্দ দুটি শুনলে চোখের সামনে ভেসে ওঠে কোনো ইংরেজ সাহেবের হাতে চাবুক, অসহায় কৃষকের চোখে জল, আহাজারি ও ক্ষুধার হিংস্র থাবা। নীলচাষ নিয়ে বিভিন্ন সাহিত্যে অনেক বর্ণনা রয়েছে। আর নীলকুঠি ভবনটির প্রতিটি ইটে আঁকা নীলকরদের নির্যাতনের চিত্র। প্রতিটি দেয়ালে ভেসে ওঠে দরিদ্র কৃষক ও অসহায় মা বোনদের উপর অত্যাচারী নীলকরদের নির্যাতনের বিভৎস দৃশ্য। নীলকুঠির কথা ভাবতেই মনে হয় ভেসে আসছে অসহায় কৃষক ও মা বোনদের পাঁজর ভাঙা চিৎকার। শুক্রবার সন্ধ্যা 7টায় বাংলাদেশ মহিলা সমিতির ডক্টর নীলিমা ইব্রাহিম মিলনায়তনে মঞ্চস্থ হয়েছে কাজী নজরুল ইসলামের নাটক নীলকুঠি। কার্পাস ডাঙ্গা নজরুল স্মৃতি সংসদ প্রযোজিত নাটকটি নির্দেশনা দিয়েছেন নজির আহমেদ। এই নাটকটি অনেক পুরাতন নাটক, পশ্চিমবাংলা এবং বাংলাদেশে কয়েক জায়গায় এর মঞ্চায়ন হয়েছে। তো আমরা বছরখানেক আগে এই স্ক্রিপ্টটা হাতে পাই। তো দুর্লভ স্ক্রিপ্ট পাওয়া যায় ইন্ডিয়া থেকে, যেভাবে হোক বাঁশরী কালেকশন করেছি। বাঁশরীর মাধ্যমে আমরা স্ক্রিপ্টটা পেয়েছি। পাওয়ার পরে আমি এই নাটকটা নিয়ে প্রথমে কলেজ পর্যায়ে কলেজের ছেলে মেয়েদের দিয়ে আমি করানোর চেষ্টা করেছি, কিন্তু সেখানে ঠিকমতো পারফরমেন্স না পাওয়াতে আপনারা যেটা দেখলেন যে যাদেরকে দেখলেন এরা একদম প্রান্তিক পর্যায়ের মানুষ, অনেকে খেটে খাওয়া মানুষ। এইসব মানুষ নিয়ে আমি এই কাজটা করেছি। দীর্ঘ 6 মাসের প্রয়াসের ফলে সফলতা এসছে। এই নাটকটি এরই ভিতরে অর্থাৎ 1 বছরের ভিতরে আমরা 8টি মঞ্চায়ন করলাম আজকে দিয়ে। এদিকে নীলকুঠি নাটকে কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করেছেন নিশাত শারমিন সোনিয়া। তিনি জানান এই নাটকের মাধ্যমে মঞ্চ নাটকে যাত্রা শুরু তার। আমার চরিত্রের গল্প হচ্ছে আরতি, বাংলার এক 16 বছর বয়সী একটা মেয়ে, এক ব্রাহ্মণের মেয়ে। তো সে সখীদের সঙ্গে ফুল কুড়াতে যায় এবং যথারীতি নীলকর সাহেব তাকে হাত ধরে টানতে ধরে নিয়ে যায়। নীলকরদের যে অত্যাচার ছিল আমাদের দেশে ব্রিটিশের সময়, তো ধরে নিয়ে যায় এবং কিভাবে আমাকে উদ্ধার করলো শেষমেশ এটাই আমার রোলের ভিতরে ফুটে উঠেছে। নীলকুঠি নাটকের মাধ্যমে ব্রিটিশ নীলকরদের নির্যাতনের চিত্র দর্শকদের সামনে দুর্দান্তভাবে ফুটিয়ে তুলেছেন অভিনয় শিল্পীরা।
ARM সাদাত, দেশ টিভি। গত 1 মে নেটফ্লিক্সে মুক্তি পায় সঞ্জয় লীলা বনসালির প্রথম ওটিটি সিরিজ হীরা মান্ডি দ্য ডায়মন্ড বাজার। সিরিজটি নিয়ে দর্শক মহলে চর্চার শেষ নেই। এই সিরিজে ফুটে উঠেছে দেশ স্বাধীন হওয়ার আগের কিছু ঘটনা। মূলত ব্রিটিশ শাসিত ভারতীয় প্রেক্ষাপটে যৌনকর্মীদের অবস্থানের কাহিনীটি প্রতিফলিত হয়েছে এখানে। প্রথম সিজনের সফলতার পর এবার আসতে যাচ্ছে দ্বিতীয় সিজন। ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স হীরা মান্ডি 2 এর ঘোষণা দিয়েছে সম্প্রতি। বিস্তারিত জানাচ্ছেন পূর্ণতা মাহমুদ খান। আয়নাবাজির নাবিলাও যে এভাবে ফিরবেন ভাবনাতে ছিল না কারো। ওটিটির একটি এভারেজ কাজ কিংবা ঈদের কোনো অনুষ্ঠান উপস্থাপনার মাধ্যমে তার ফেরা হবে, ভাবনা সবার এমনই ছিল। কিন্তু নাবিলা এলেন অন্যভাবে, হাঁটলেন বৃত্তের বাইরে, একেবারে ভিন্ন এক ছক। বুঝো না এই ব্যাপারটা। উপস্থাপনা দিয়ে তারকা খ্যাতি পাওয়া মাসুমা রহমান নাবিলার অভিনয়ে অভিষেক হয় অমিতাভ রেজা চৌধুরীর ব্যবসা সফল চলচ্চিত্র আয়নাবাজি দিয়ে। প্রথম অভিনয় দিয়েই নিজের জায়গা করে নেন এই তারকা। 2016 সালে মুক্তি পাওয়া এই ছবিতে নাবিলা অভিনয় করেন চঞ্চল চৌধুরীর বিপরীতে। সিকিউরিটি অ্যালগরিদম বলছে আয়নাবাজির রীতির মতো করে আর কেউ তাকে দাঁড় করাতে পারেনি চলচ্চিত্রে। সেই নাবিলা হুট করেই দিলেন ধামাকা খবর, যেন চরিত্র থেকে রিভেঞ্জ নিলেন তিনি। যে রকম সিনেমায় তাকে ভাবা হতো সেই ভাবনা উতরে চুক্তিবদ্ধ হলেন সাকিব খানের বিপরীতে তুফান সিনেমায়। এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে। রায়হান রাফির পরিচালনায় সিনেমাটি প্রযোজনা করছে যৌথভাবে SVF, আলফা আই ও চরকি। গত বছর জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঘোষণা দেওয়া হয় এই সিনেমার। সেই সময় সিনেমার নায়ক সাকিব খানের নাম ঘোষণা করা হয়, তবে জানানো হয়নি নায়িকার নাম। পরে যখন জানা গেল থাকছেন নাবিলা, সবাই তো অবাক। এবার অপেক্ষার পালা শেষ। এই ঈদে আসছে তুফান সিনেমা। এই সিনেমায় সাকিবের সাথে অভিনয় করবেন এপার বাংলার নাবিলা এবং ওপার বাংলার মিমি। আয়নাবাজির পর এবার তুফানের নতুন রূপে দেখা যাবে নাবিলাকে। মাসুমা রহমান নাবিলার বেড়ে ওঠা সৌদি আরবে। 2006 সালে উপস্থাপনার মাধ্যমে যাত্রা শুরু করেন নাবিলা। এরপর ধীরে ধীরে অভিনয়ে, কিছুদিন রেডিও জকি, আবার কখনো মডেল হিসাবে কাজ করেছেন এই অভিনেত্রী। ফাতেমাতুজ জোহরা, দেশ টিভি। দর্শক, এই ছিল এখনকার সংবাদ রাতে। আমাদের পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।